আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান এর দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন এর দুটি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো এবং এই দুটি প্রশ্ন প্র্যাকটিস করানোর সময় এর সাথে সম্পৃক্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমরা পড়াবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। খেয়াল করো, প্রথম যে উদ্দীপকটি রয়েছে এখানে দুটি উপাদান রয়েছে এ এবং বি। দেখো, এই যদি আমরা ভাবি তাহলে আমরা উদ্দীপকগুলি যদি বিশ্লেষণ করি সামান্য, তখন দেখা যাবে, দেখো এ হচ্ছে পরাগরেণু, মানে এ বলতে আসলে বোঝাচ্ছি এই চিত্রটি, আমরা চিত্রটিকে আমরা ক ধরে নিই, চিত্র ক, আর এটাকে চিত্র খ লিখছি। চিত্রকর, এই চিত্রকটি মূলত পরাগরেণু, আর এই যে নালিকার মতো অংশটি বের হয়েছে সেটি হচ্ছে পরাগ নালিকা। আমরা জানি পরাগ নালিকায় প্রথমে প্রবেশ করে যেটি, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, তাহলে এটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর পেছনে যে দুটি দেখা যাচ্ছে এ দিয়ে যাদেরকে চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে পুংগ্যামিট। অন্যদিকে চিত্র খ যেটি বোঝা যাচ্ছে যে ভ্রূণথলি, আর আমরা জানি ভ্রূণথলি এই যে ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটি কোষ থাকে তাদেরকে একসাথে বলে এগ অ্যাপারেটাস বা ডিম্বাণুযন্ত্র। তার মাঝখানে বড় যে কোষটি রয়েছে যেটিকে বি দিয়ে চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে একটি ডিম্বাণু। সুতরাং আমরা বুঝতে পেরেছি এটি হচ্ছে পুংগ্যামিট আর বি হচ্ছে স্ত্রী গ্যামিট। তো আমরা এখন এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে অ্যাপোগ্যামি কি? অ্যাপোগ্যামি প্রথম প্রশ্ন, অ্যাপোগ্যামি কি? অ্যাপোগ্যামির সাথে আমরা একটা প্রশ্ন পড়ে ফেলবো একই সময়, অ্যাপোস্পোরি। অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরি একসাথে পড়ে ফেলি, যদিও এখানে একটি আছে, আসছি, খেয়াল করো। প্রথমে আমরা অ্যাপোস্পোরিতে আসি, দেন অ্যাপোগ্যামিতে যাচ্ছি। খেয়াল করো, অ্যাপোস্পোরি হচ্ছে, মনে রাখবে এই দুইটাই হচ্ছে অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরি দুটি হচ্ছে ভ্রূণ উৎপাদনের প্রক্রিয়া। দুটি অ্যাপোগ্যামির মাধ্যমে ভ্রূণ তৈরি হবে, আবার একইভাবে অ্যাপোস্পোরি যেটি বলছি তার মাধ্যমেও ভ্রূণ সৃষ্টি হবে। তাহলে অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরি যদি দুটির মাধ্যমে ভ্রূণ তৈরি হয় তাহলে পার্থক্যটা কোথায়? খেয়াল করো, মনে রাখবে অ্যাপোগ্যামি, গ্যামি যদি হয়, মনে রাখবে গ্যামি মানে হলো হ্যাপ্লয়েড, যেমন গ্যামেটোফাইট এভাবে বলে, স্পোরি স্পোরোফাইটিক, এটি ডিপ্লয়েড। সুতরাং আমরা এইভাবে ভাবি, দেখো অ্যাপোস্পোরি হচ্ছে, দেখো ডিম্বক এর ভেতরের, দেখো যেহেতু এর মাধ্যমে ভ্রূণ তৈরি হবে এবং ওই ভ্রূণটি তৈরি হবে নিষেক ছাড়া, তাহলে এক, যদি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হয় তাহলে কি ভ্রূণ হবে? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। সুতরাং ডিম্বকের ভেতরে কোন কোষ হবে? ডিপ্লয়েড কোষ না যে কোনো দেহকোষ, যে দেহকোষগুলো কি ডিপ্লয়েড। যদি সেই দেহকোষ থেকে ভ্রূণ সৃষ্টি হয় তবে কি ছাড়া? নিষেক ছাড়া। অর্থাৎ ডিম্বকের ভেতরে যে ডিপ্লয়েড কোষগুলো আছে, খেয়াল করো ভ্রূণথলির মধ্যে যে কোষগুলো আছে তার মধ্যে আমরা জানি প্রতিপাদ কোষ রয়েছে,
সেকেন্ডারি নিউক্লিয়াস রয়েছে, আর এখানে রয়েছে ডিম্বাণু, দুই পাশে দুই সাহায্যকারী কোষ। কিন্তু মানে ডিম্বকের ভেতরে আমরা জানি ডিম্বকের ভেতরে কিন্তু ভ্রূণথলি তৈরি হয়। সুতরাং ডিম্বকের ভেতরে যে কোনো দেহকোষ, যেমন কি কি হতে পারে, নিউসেলাস হতে পারে, যাকে আমরা বলে থাকি ভ্রূণ পোষক টিস্যু, বা অন্য যে কোনো দেহকোষ হতে পারে ডিম্বকের অভ্যন্তরস্থ যে কোনো দেহকোষ থেকে, যেটি ডিপ্লয়েড দেহকোষ থেকে। তবে দেহকোষ বলার ডিপ্লয়েড বলার দরকার নেই, কারণ আবৃতবীজ উদ্ভিদের সমস্ত দেহকোষই কিন্তু ডিপ্লয়েড। সুতরাং বলবো ডিম্বকের ভেতরে বা অভ্যন্তরস্থ যে কোনো দেহকোষ থেকে যদি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি, অ্যাপোস্পোরিক। মনে রাখবে স্পোরি যেহেতু ডিপ্লয়েড, সুতরাং এখানে নিষেক ঘটবে না। সুতরাং যদি নিষেক না ঘটে, আরেকটি হ্যাপ্লয়েড কোষ এখানে নেই, যেহেতু আরেকটি হ্যাপ্লয়েড কোষ মানে ডিম্বাণুটি এসে মিলিত হবে না, সুতরাং তাকে ডিপ্লয়েডই থাকতে হবে। আর ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হবে নিষেক ছাড়া, এটার মূল কাহিনী হচ্ছে তাহলে কি হচ্ছে, তাহলে এমন কোষ থেকে এই ভ্রূণ সৃষ্টি হবে। খেয়াল করে, এমন কোষ থেকে এই ভ্রূণ সৃষ্টি হবে যে কোষ নিজেই ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড কোষ কোনগুলো, দেহকোষগুলো কি কি হতে পারে, ডিম্বক ত্বক হতে পারে, তারপরে ভ্রূণথলির এরপর নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু হতে পারে, বা ডিম্বকের নাভি হতে পারে, নাড়ি হতে পারে। তবে মূলত আমরা ডিম্বক ত্বক বা নিউসেলাস এই কথাটি উল্লেখ করে থাকি। তাহলে আমরা আসছি অ্যাপোস্পোরিকি, ডিম্বকের ভেতরের বা অভ্যন্তরস্থ যে কোনো দেহকোষ থেকে যদি নিষেক ব্যতীত ভ্রূণ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, অ্যাপোস্পোরি। যেহেতু ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হবে, সুতরাং এই ভ্রূণটি হবে ডিপ্লয়েড। এবার আসছি তাহলে অ্যাপোগ্যামি কি, যেহেতু হ্যাপ্লয়েড। এখন দেখো কোন দেহকোষ কিন্তু হ্যাপ্লয়েড নেই, তাহলে হ্যাপ্লয়েড কোষ কোথায় আছে, খুব সহজ কথা, হ্যাপ্লয়েড কোষ আছে ভ্রূণথলিতে। ভ্রূণথলিতে কি কি হ্যাপ্লয়েড কোষ আছে, কি ব্যতীত, মনে রাখবে কি ব্যতীত, ডিম্বাণু ব্যতীত। তাহলে বলছে ভ্রূণথলির যে কোনো কোষ থেকে ডিম্বাণু ব্যতীত। তাহলে যেহেতু এটি হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড কোষ কি কি আছে, সাহায্যকারী কোষ আছে কিংবা প্রতিপাদ কোষ আছে। তখন বলছে ভ্রূণথলির যে কোনো, দেখো আগেটা ছিল কিন্তু, এটা ছিল কিন্তু অ্যাপোস্পোরি, কিন্তু ছিল ডিম্বকের, বাট অ্যাপোগ্যামি কিন্তু ডিম্বকের নয়, ভ্রূণথলির। তাহলে যদি ভ্রূণথলির কোন কোষ থেকে ডিম্বাণু সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি, তাহলে কি বলছি, অ্যাপোগ্যামি কি, ভ্রূণথলির কয়টি কোষ রয়েছে, প্রতিপাদ কোষ রয়েছে, সেকেন্ডারি নিউক্লিয়াস রয়েছে, ডিম্বাণু সাহায্যকারী কোষ। তাহলে বলছে যদি এই ভ্রূণথলির অভ্যন্তরস্থ ডিম্বাণু ব্যতীত যদি নিষেক ঘটবে না, অন্য কোন কোষ থেকে, যেমন কি কি, প্রতিপাদ কোষ বা সাহায্যকারী কোষ, হ্যাপ্লয়েড কোষ থেকে যদি ভ্রূণ তৈরি, তাহলে এভাবে আসছে অ্যাপোগ্যামি কি, তাহলে একইভাবে ডিম্বকের ভেতরে যে কোনো দেহকোষ থেকে, এটা ছিল অ্যাপোস্পোর। তাহলে অ্যাপোগ্যামি কি, ডিম্বকের ভেতরে হবে, এটা কি হবে, ভ্রূণথলির অভ্যন্তরস্থ। দেখো ভ্রূণথলির কি হবে, ডিম্বাণু ব্যতীত। যে কোনো কোষ, তাহলে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াসটা আসবে না, তার কোষ রয়েছে দুটি, কি কি, সাহায্যকারী কোষ এবং প্রতিপাদ কোষ। যে কোনো কোষ থেকে কি তৈরি হবে, ভ্রূণ। তবে এই ভ্রূণ যে সৃষ্টি হবে, সে ভ্রূণ সৃষ্টি হবে নিষেক ব্যতীত। আর যেহেতু নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে, সুতরাং আমরা সহজে বুঝতে পারছি যেহেতু এই প্রতিপাদ কোষটি সাহায্যকারী কোষটি সবটুকুই হ্যাপ্লয়েড, সুতরাং এর মাধ্যমে যে ভ্রূণটি তৈরি হবে সে ভ্রূণটি হবে হ্যাপ্লয়েড, যেটি অ্যাপোস্পোরিতে ছিল ডিপ্লয়েড। খেয়াল করো, তাহলে আমরা এভাবে বলছি অ্যাপোগ্যামি হচ্ছে ভ্রূণথলির ডিম্বাণু ব্যতীত অন্য কোষ থেকে, যেমন সাহায্যকারী কোষ বা প্রতিপাদ কোষ থেকে যদি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হয়, তখন তাকে আমরা কি বলি, অ্যাপোগ্যামি। আর অ্যাপোস্পোরি হচ্ছে ডিম্বকের যে কোনো দেহকোষ মানে ডিপ্লয়েড দেহকোষ থেকে যদি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয় তাকে বলবো আমরা অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরির মাধ্যমে যে ভ্রূণ তৈরি হবে সেটি হবে ডিপ্লয়েড, আর অ্যাপোগ্যামির মাধ্যমে যে ভ্রূণ তৈরি হবে সেটি হবে হ্যাপ্লয়েড, এবং দুটি ঘটছে নিষেক ছাড়া। শুধু একটা জায়গায় মনে রাখবে,
অ্যাপোস্পোরি হচ্ছে ডিম্বক, আর অ্যাপোগ্যামি হচ্ছে ভ্রূণথলি থেকে তৈরি হবে। ঠিক আছে, তো আমরা আসছি এতটুকু। তাহলে আমাদের একটা প্রশ্ন চলে গেল। সেকেন্ড যে প্রশ্নটি আছে অনুধাবনমূলক, প্রশ্নটি হচ্ছে কৃত্রিম সংকরায়নে ইমাস্কুলেশন প্রয়োজন হয় কেন? এই প্রশ্ন যেটা আছে ইমাস্কুলেশন, তোমরা জানো ইমাস্কুলেশন মানে হচ্ছে উভয়লিঙ্গী ফুল থেকে পুংকেশর অপসারণ করার মাধ্যমে উভয়লিঙ্গী ফুলকে একলিঙ্গী ফুলে রূপান্তরিত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ইমাস্কুলেশন। আর এটা করা হয় যেন স্বপরাগায়ন ঘটতে না পারে, কারণ স্বপরাগায়ন ঘটলে আমরা কাঙ্ক্ষিত উন্নত জাতের উদ্ভিদটি পাবো না। তাই আমরা স্বপরাগায়নকে নিয়ন্ত্রণ করার জন্যই ইমাস্কুলেশন অর্থাৎ উভয়লিঙ্গী ফুলকে একলিঙ্গী ফুলে রূপান্তরিত করে, যেটা আমরা কৃত্রিম প্রজনন যখন পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম। সুতরাং যদি এই প্রশ্নটি আসে আমরা লিখতে পারবো। এরপরে গ যে প্রশ্নটি প্রয়োগমূলক প্রশ্নটিতে আমরা আসছি, ওখানে বলেছে উদ্দীপকে এ সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। উদ্দীপকে এ সৃষ্টির প্রক্রিয়া, খেয়াল করো, এ সৃষ্টির যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে, তাহলে এ হচ্ছে আমরা জানি এ হচ্ছে কি পুংগ্যামিট, আর আমরা পুংগ্যামিট সৃষ্টির প্রক্রিয়াটি এর আগে পড়িয়েছি। সুতরাং আমরা লিখবো এ একটি পুংগ্যামিট, নিম্নে পুংগ্যামিট সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করা হলো। দেন আমরা লিখে দেব, যেটা আমরা আগের ক্লাসগুলোতে পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিট সৃষ্টির প্রক্রিয়া পড়িয়েছিলাম। শেষ প্রশ্ন, কৃত্রিম ভাবে এ এবং বি এর মিলন ঘটিয়ে কিভাবে ফসলের গুণগত মান উন্নয়ন সম্ভব বিশ্লেষণ করা। খেয়াল করো, যদি কৃত্রিম ভাবে আমরা এ আগে এ কি বি কি, বি হচ্ছে স্ত্রীগ্যামিট বা ডিম্বাণু, তাহলে কৃত্রিম ভাবে আমরা কিভাবে এ এবং বির মধ্যে ক্রস করিয়ে নতুন জাত বা উন্নত জাত সৃষ্টি করতে পারি। আমরা জানি এটাকে আমরা কৃত্রিম সংকরায়ন বলে থাকি। আর আমরা এটি তোমাদেরকে এর আগের যে ক্লাসগুলো ছিল তার মধ্যে সলভ করেছিলাম কৃত্রিম প্রজনন কি এবং এটি কিভাবে সম্পন্ন করতে সেই প্রক্রিয়া। সুতরাং আমরা লিখব এ পুংগ্যামিট বি স্ত্রীগ্যামিট, এ এবং বি এর মধ্যে কৃত্রিম ভাবে মিলন ঘটিয়ে অর্থাৎ কৃত্রিম প্রজননের মাধ্যমে বা হাইব্রিডাইজেশনের মাধ্যমে উন্নত জাত সৃষ্টি করা সম্ভব। তারপর আমরা কৃত্রিম প্রজনন কিভাবে ঘটানো হয় সেটি লিখলে উত্তরটা পেয়ে যাব। এবার আসছি, আশা করছি আমরা শিক্ষার্থী সবাই এটা বুঝতে পেরেছি। এবার আসছি 2 নম্বর প্রশ্নে। দেখো এখানে উদ্দীপকটি এর মতো, তবে একটা বলে রাখি তোমাদেরকে, উদ্দীপকটি এভাবে হতে পারে আবার একটু অন্যভাবে হতে পারে। আমরা প্রশ্ন টাইপ ভেদে একটু বুঝিয়ে দিব। 2 নম্বর দেখো, বুঝে যাচ্ছে যেহেতু একটি ভ্রূণথলি, সুতরাং এগুলো হচ্ছে প্রতিপাদ কোষ, ওয়াই হচ্ছে ডিম্বাণু, তার দুপাশে দুটি কোষ হচ্ছে সাহায্যকারী কোষ এবং মাঝখানে যে কোষ দুটি মিলন দেখা যাচ্ছে বা একসাথে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা ডিপ্লয়েড। আমরা প্রথম প্রশ্নে আসছি, পরাগায়ন কি? আচ্ছা, পরাগায়নকে আমরা জানি একটি ফুলের পরাগরেণু অপর ফুলের গর্ভমুণ্ডে পতিত হলে তাকে আমরা পরাগায়ন বলি, আমরা জানি সংজ্ঞাটি। এরপর প্রশ্ন হচ্ছে পার্থেনোজেনেসিস বলতে কি বুঝো? পার্থেনোজেনেসিস, আসছি। দেখো প্রথম কথা খেয়াল রাখবে, পার্থেনোজেনেসিস হচ্ছে এক্ষেত্রে দুটি ঘটনা ঘটবে, এখন নিষেক ঘটবে না। খেয়াল রাখবেন, নিষেক ঘটবে না। এক নাম্বার। 2 নাম্বার, ডিম্বাণু থেকে ভ্রূণ হবে। আর ডিম্বক থেকে বীজ হবে। তার মানে হচ্ছে যদি কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই নিষেক ছাড়াও ডিম্বাণু থেকে ভ্রূণ এবং ডিম্বক থেকে বীজ তৈরি হয়, তখন তাকে আমরা এক কথা বলতে পারি এটি পার্থেনোজেনেসিস। তাহলে আমরা এভাবে বলতে পারি, পার্থেনোজেনেসিস কি? যে প্রক্রিয়ায় নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ এবং ডিম্বকটি স্বাভাবিক বীজে পরিণত হয়। আবার খেয়াল করো,
যে প্রক্রিয়ায় নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ এবং ডিম্বক থেকে স্বাভাবিক বীজ উৎপন্ন হয় বা ডিম্বকটি স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলে। অপুংজনি বলা হয়। আবার বলছি, যে প্রক্রিয়ায় নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ এবং ডিম্বক থেকে স্বাভাবিক বীজ তৈরি হয় তাকে আমরা কি বলি? পার্থেনোজেনেসিস। এবার খেয়াল করো, আর যদি বলে ফেলি, এখানে নাই যদি আমাদের, এই পার্থেনোজেনেসিস দুই রকম হতে পারে। একটি হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, আরেকটি হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আবার বলছি, একটি হচ্ছে পার্থেনোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ এবং ডিম্বক থেকে স্বাভাবিক বীজ তৈরি হবে তাকে আমরা কি বলি? পার্থেনোজেনেসিস। আর এই পার্থেনোজেনেসিস দুই রকম, কি কি? একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, আর হলো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তখন বলা হয়, তাহলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কি? তখন বলছে যদি, খেয়াল করো, যদি মিওসিসের মাধ্যমে, তোমরা জানো কিন্তু আর্কিস্পোরিয়াল সেল সেটি মিওসিস প্রক্রিয়ায় প্রথমে বিভাজিত হয়ে 4টি কোষ তৈরি করে, ফলে সেই ডিম্বাণু হ্যাপ্লয়েড। দেখো, যে মিওসিসের মাধ্যমে ডিম্বাণু তৈরি হয়, অর্থাৎ ডিম্বাণু হবে স্বাভাবিকভাবে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু সেই ডিম্বাণু থেকে নিষেক ছাড়া, সেই ডিম্বাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হয়। খেয়াল করো, তার মানে হচ্ছে যদি মিওসিসের মাধ্যমে বা স্বাভাবিক মিওসিসের মাধ্যমে ডিম্বাণু তৈরি হয়, আর তাহলে এই ডিম্বাণুটি যদি মিওসিসের মাধ্যমে তৈরি হচ্ছে, সো সবে হ্যাপ্লয়েড। যদি মিওসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয় কিন্তু সেই ডিম্বাণুটি বা সেই হ্যাপ্লয়েড ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে, তখন তাকে আমরা বলি কি? তখন তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। খেয়াল করো, যেহেতু এখানে নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, কিন্তু সেই ডিম্বাণুটি তৈরি হচ্ছে মিওসিস প্রক্রিয়া, সুতরাং এই ক্ষেত্রে যে ভ্রূণটি হবে, সে ভ্রূণটি হবে হ্যাপ্লয়েড এবং অনুর্বর। আবার বলছি, যদি আমরা একটু খেয়াল করি, যদি স্বাভাবিক মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু তৈরি হয় এবং সেই ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে, এবং সে ভ্রূণ সৃষ্টি পর যে ভ্রূণটি তৈরি হবে সেটা হবে হ্যাপ্লয়েড, এই প্রক্রিয়াটিকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। যেহেতু এই প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, সুতরাং ভ্রূণটাও হবে হ্যাপ্লয়েড এবং উদ্ভিদটাও হবে হ্যাপ্লয়েড, এবং নরমালি এই উদ্ভিদগুলো হয় অনুর্বর প্রকৃতির। আবার বলছি, যদি স্বাভাবিক মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হয় এবং সেই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হয়, তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর যেহেতু এটি হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ছাড়া তৈরি হচ্ছে, সুতরাং এই ডিম্বাণুটি থেকে সৃষ্ট ভ্রূণটাও হবে হ্যাপ্লয়েড, সুতরাং উদ্ভিদটা হবে হ্যাপ্লয়েড, যে ক্ষেত্রে এরা হচ্ছে অনুর্বর। এবার আসি তাহলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কে। খেয়াল করো, তাহলে ডিপ্লয়েড কি হবে একটু ভাবো। যদি মিওসিসের মাধ্যমে ডিম্বাণু হলে হয় হ্যাপ্লয়েড, তাহলে কি হবে এখানে? মাইটোসিস। খেয়াল করো, একই। তাহলে অর্থাৎ এখানে আর্কিস্পোরিয়াল সেলটা মিওসিস প্রক্রিয়ায় 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে না। তার মানে হচ্ছে এই মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হবে। যদি মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয়, তাহলে এখন কি হবে? সেই ডিম্বাণু হবে ডিপ্লয়েড, এবং সেই ডিপ্লয়েড ডিম্বাণু থেকে কি হবে? নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে। তাহলে আবার বলছি, যদি, খেয়াল করো, যদি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু তৈরি হয় বা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হয় বা মাইটোসিস বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হয় এবং সেই ডিপ্লয়েড ডিম্বাণুটি নিষেক ছাড়াই স্বাভাবিক ভ্রূণে পরিণত হয়, তখন তাকে আমরা কি বলি? ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর এই প্রক্রিয়া যেহেতু ভ্রূণটা হবে ডিপ্লয়েড, খেয়াল করো, যেহেতু ডিপ্লয়েড ডিম্বাণু থেকে আসছে নিষেক ছাড়া, সুতরাং ভ্রূণটা হবে ডিপ্লয়েড। নিষেক হলে কিন্তু প্রশ্ন আসতো আরো এন যোগ হওয়ার ব্যাপার, সুতরাং এক্ষেত্রে ভ্রূণটা এবং উদ্ভিদটা হবে ডিপ্লয়েড এবং তারা উর্বর হয়। আবার বলছি,
যদি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হয়, এবং সবগুলো কিন্তু ডিম্বকের ভিতরে ঘটছে, এবং সেই ডিপ্লয়েড ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে, তখন তাকে আমরা বলি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর যেহেতু এই ক্ষেত্রে এই ভ্রূণটি ডিপ্লয়েড, সুতরাং এই ভ্রূণটা এবং উদ্ভিদটা হবে উর্বর। তো আমরা পার্থেনোজেনেসিস কাকে বলে এবং এর প্রকারভেদ এখানে চলে আসলো একসাথে। এবার আসছি গ যে প্রশ্নটি আছে। গ বলছে উদ্দীপক ওয়াই সৃষ্টির বিভিন্ন ধাপ চিত্র সহ। দেখো ওয়াই সৃষ্টি, ওয়াই বলতে ডিম্বাণু তৈরির ধাপগুলো। সুতরাং ডিম্বাণু তৈরির যে ধাপটি, এই ডিম্বাণু তৈরির ধাপ মূলত হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের যে বিকাশ আমরা পড়িয়েছি, সেই স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ অংশটির মধ্যেই এটি রয়েছে। তবে মনে রাখবে এই প্রশ্নটি উদ্দীপকটা এভাবে না দিয়ে এভাবে দিতে পারে। দেখো একটু মনে করে দেখো, এখানে টার্কিস্পোরিয়াল সেল ছিল, পাশের কোষগুলো ছোট ছোট, এভাবে আসতে পারে। এখানে একটি কোষ দিয়ে বলতে পারে, এখানে হয়তো চিহ্নিত করলে তখন বলবে এর ধারাবাহিক প্রক্রিয়া বা বিকাশের ধারাবাহিক প্রক্রিয়াটি বর্ণনা করো। আর আমরা জানি আর্কিস্পোরিয়াল সেল যেটি পরবর্তীতে ডিম্বাণু তৈরি করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ধারাবাহিক যে প্রক্রিয়াটি ছিল, একটি কোষ থেকে চারটি কোষ হয়, তিনটি নষ্ট হয়ে যায়, একটি থাকে, সে দুই দিকে চলে যায়, পরবর্তীতে ভ্রূণথলি তৈরি করে। সুতরাং এখান থেকে আসুক আর এই চিত্র দেখ যেভাবে দিক না কেন, আমরা অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইটের যে বিকাশের ধাপগুলো সেগুলো আঁকলে হয়ে যায়। তার মানে লিখবো এখানে ওয়াই হচ্ছে ডিম্বাণু, যা ভ্রূণ তৈরির অভ্যন্তরে তৈরি হয়, নিম্নে ডিম্বাণু সৃষ্টির বিভিন্ন ধাপ চিত্রের মাধ্যমে দেখানো হলো। দেন আমরা শুধু স্ত্রী গ্যামেটোফাইটের যে বিকাশের ধাপটি, সেই ধাপগুলো চিত্রের মাধ্যমে, তবে যেহেতু চিত্রের মাধ্যমে এখানে 3 নাম্বার, সুতরাং আমরা চিত্রগুলো ভালো করে লেবেলিং করার চেষ্টা করব, তাহলে আমরা এখানে 3 এ 3 পেয়ে যাব। লাস্ট যে প্রশ্নটি সেটি হচ্ছে উদ্দীপক উল্লেখিত চিত্রের বিভিন্ন অংশের নিষেকোত্তর পরিণতি বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যখন নিষেক ঘটবে তখন কি কি পরিবর্তন ঘটে আমরা জানি, শুধু তখন আমরা এটা লিখবো না, পুরোটাই লিখবো। দরকার ভ্রূণথলি না, আমরা নিষেকের পর মানে গর্ভাশয় এবং ডিম্বকের যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো লিখলে হয়ে যাবে। তাহলে আমরা আশা করছি এই যে প্রশ্নের 2 নম্বর আমরা এটা সব আনসার করতে পারবো। আমরা আজকে যা যা পড়লাম, এক ছিল পুংগামী উৎপত্তি, গঠন ও বিকাশ ছিল, এখানে ছিল স্ত্রী গ্যামেটোফাইটের, এখানে ছিল কৃত্রিম প্রজনন, এছাড়া আমরা অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি, পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এবং এখানে আমরা পড়েছি ইমাস্কুলেশনটি প্রয়োজন কেন, পরাগায়ন কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই প্রশ্নগুলো যদি আমাদের পরীক্ষা আসে বা এর সাথে সংশ্লিষ্ট যদি কোনো প্রশ্ন পরীক্ষা আসে, আমরা আনসার করতে পারবো ইনশাআল্লাহ। আবার দেখা হবে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।